নমস্কার। রানী ভবানীর আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। শুরুতেই দেখা যাচ্ছে পিসিমা ইন্দু বউকে বলছেন যে এত কিছু হয়ে গেল, আজ আমাকে একবারও ডাকলে না, আমি ওর নিজের চোখে দেখতাম যে ভবানীকে সিংহাসনে বসতে আর কি। ইন্দু বউ বলছে হাঁক দেওয়ার মতো অবস্থায় তখন ছিল না। পূজার প্রজারা আর কি সবাই হুড়মুড় করে ঢুকে পড়ল। সে যেন এক দেখার মতো দৃশ্য ছিল। আর আমার বোনের কি তেজ! নাটোরের ভবিষ্যৎ নিয়ে আর কোনো চিন্তা থাকলো না। পিসিমা তখন চিকের বাইরে তাকিয়ে রামকান্তর উদ্দেশ্যে বলছেন, দেখছো কান্ত, তোমার আত্মার শান্তি পাওয়ার মতো ঘটনাই আজকে ঘটেছে। আর তোমার সমস্ত অসম্পূর্ণ কাজ আমাদের ভবানী রাজরানী হয়ে সম্পূর্ণ করবে। ঠিক তখন ভবানী পুজো সেরে হাতে প্রসাদের থালা নিয়ে সেদিকেই এগিয়ে আসছে। তাকে দেখে পিসিমা আর ইন্দু বউ তো সেই রাজরানী হতে যাচ্ছে আর কি, এই সুখবরে তাকে খুব আদর যত্ন করছে। এরপর ভবানী তাদের পুজোর প্রসাদটা দেয়। আর ঠিক তখনই হঠাৎ করে ভবানী মাথা ঘুরে পড়ে যায়। পিসিমা আর ইন্দু বউ তখন কি হয়েছে জিজ্ঞাসা করলে ভবানী কিছু হয়নি বলে কোনোভাবে নিজেকে সামলে নেয়। এরপর বাড়ির বাকিদের প্রসাদ দিতে বলে। আর এক দু পা হাঁটতেই আবারও মাথা ঘুরে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। ভবানীর এই অবস্থা দেখে ইন্দু বউ আর পিসিমা তো একটু ভয় পেয়ে যান। পিসিমা তখন ছুটে কবিরাজ মশাইকে ডাকতে চলে যান। ইন্দু বউ এরপর ভবানীকে তুলে বিছানায় শুয়ে দেয়। এরপর চোখে জল ছিটে দিচ্ছে আর কি, দিতেই ভবানীর জ্ঞান ফিরে আসে। ইন্দু বউ তাকে জিজ্ঞাসা করেন, হঠাৎ কেমন করে তোর মাথা ঘুরে গেল? ভবানী বলছে, জানি না, কিছু তো হয়নি। এরপর সত্য বৌঠানকে দেখতে ঘরে আসে আর বৌঠান এখন কেমন আছে এটা জিজ্ঞাসা করে। ভবানী বলছে, আমি একদম ঠিক আছি, তোমরা আমাকে নিয়ে একদম দুশ্চিন্তা করো না। এরপর কবিরাজ মশাই এসে পড়েন আর ভবানীর হাতের নাড়ি পরীক্ষা করে দেখেন। তখনই আবার ফুল্লরা ভবানীর ঘরের বাইরে দিয়ে যাচ্ছিল। ভবানীকে হঠাৎ কবিরাজ এসেছে দেখে দরজার বাইরে আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে সেখানে কি চলছে। কবিরাজ মশাই কিছু একটা সুখবর আন্দাজ করতে পারেন আর মনে মনে হাসতে থাকেন। আর ভবানীকে জিজ্ঞাসা করেন, রানীমা, আপনার কি টক খেতে ইচ্ছে করে? ভবানী তখন অবাক হয়ে চেয়ে থাকে আর মনে মনে সেদিন রাতের কথা আর তার মহারাজ আর তার যে মিলনের কথা সেটা মনে করতে থাকে। ইন্দুবউ তখন ব্যাপারটা বুঝতে পেরে ঠাকুরকে জোরহাত করে ধন্যবাদ জানাচ্ছেন আর বলছেন, এই একই দিনে দুই দুই সুখবর। কবিরাজ মশাই এরপর ভবানীকে পরামর্শ দেন যে শোকের কারণে আপনার শরীর দুর্বল আছে, তাই এই সময় যে আসছে তার কথা ভেবে তোমাকে সুস্থ হতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, ভারী জিনিস তোলা যাবে না। এইসব তখন পিসিমা তখন কবিরাজ যেহেতু এত ভালো একটা খবর শোনালেন, তাই দেওয়ান মশাইকে বলে ওনাকে একটা ভালো বকশিস দিতে বলেন। সত্য তখন ওনাকে নিয়ে চলে যায়। কবিরাজ মশাইয়ের কাছ থেকে এত ভালো একটা খবর শুনে ভবানী মনে মনে বলছে, মহারাজ, এইভাবে আপনার আমাকে ফেলে রেখে চলে যাওয়াটা কিন্তু একদম উচিত হয়নি। এখন আমাকে পুরো রাজস্ব একা হাতে সামলাতে হবে। পিসিমা তখন ভবানীকে বলছেন, এখন কিন্তু একদম দুঃখ করো না, বিশ্বাস রাখো, কান্ত যেখানেই আছে আজকে এই খবরটা শুনতে পেয়ে জানতে পেরে খুব খুশি হয়েছে। ইন্দুবউ তখন পিসিমাকে বলেন, আমি আছি তো, আমার বোনের সেবা যত্ন আমিই করব, চিন্তা করো না। আর আমার ঠাকুরপোর কোনো চিন্তা নাই। এই বলে রামকান্ত ভবানীর জন্য তাকে যে ওই পাশের পাড়া থেকে দাইমা নিয়ে আসতে বলেছিল সেই কথাটা মনে করে আর মনে মনে বলছে যে তিনি রামকান্তর কথা রাখবেন আর তিনি থাকতে ভবানীর কোনো অযত্ন হবে না। ফুল্লরা কিন্তু দরজার আড়াল থেকে সবটা শুনে অবাক হয় আর ঠাকুমাকে সেই কথা জানাতে চলে যায়। ওদিকে বিষ্ণুরামের মেজাজ তো ভবানীর উপরে খুব তেতে আছে। তিনি বলছেন, রঘুরাজার এই ভবানীর প্রতি এত প্রীতি তার আর সহ্য হচ্ছে না। নেত্য বলছে, সে তো প্রথম দিন থেকেই হয়ে আসছে, আপনি তো কিছুই করতে পারছেন না। বিষ্ণুরাম বলছে, আমি আর কি করব, নিজের ছেলের জন্য তো গলা ফুলিয়ে ফুলিয়ে চিৎকার করছি। পিসি ঠাকুমা তখন বলছে, এই হলো ঘোর কলি, দত্তকপুত্র মারা গেল, তারপর কিনা তার বিধবা বউ এসে সিংহাসনে বসে, রাজত্ব চালাবে নাকি সে? আর কতদিন যে কি হবে আর কত কি যে হবে ভগবানই জানে। ফুল্লরা এরপর সেখানে চলে আসে আর এসেই কবিরাজ মশাই ভবানীকে কি বলেছে সেটা জানায়। এটা শুনে নেত্রকালী অবাক হয়ে যায়। পিসি ঠাকুমা বলছেন, এবার এটা কি সর্বনাশ গো, এই বাচ্চাই তো তাহলে পরবর্তী রাজা হবে। আর বিষ্ণুরামকে বলেন যে কিছু একটা করো। বিষ্ণুরাম বলছে, কি করব? তা আমি আগেই ভেবে ফেলেছি যে আমাকে কি করতে হবে। পিসি ঠাকুমা বলছেন যে কি ভেবেছো একটু বলো দেখি। বিষ্ণুরাম তখন বলছে, নিয়ম মতো নাটোরের সিংহাসনে যে বসে তার চরিত্রে তো কোনো দাগ থাকা চলে না, আর আমি সেটাই দেখাবো যে ভবানীর চরিত্রে দাগ আছে, আর তার কারণ হলো এই হবু সন্তান। তারপর দেখব রঘুরাজা কিভাবে তাকে নাটোরের সিংহাসনে বসান।
এ কথা শুনে নেত্য ফুল্লরা পিসি ঠাকুমা খুব খুশি হয়ে যায়। পিসি ঠাকুমা বলেন, তাহলে আর কি, তাড়াতাড়ি করে ফেলো, ভবানীকে রাজরানী থেকে একেবারে কুলোটাতে ফেলে দাও, তাই বলছে। এরপর দেখা যাচ্ছে ভবানী রাতের বেলা তার ঘরে একা শুয়ে আছে। সে ভাবছে মহারাজ তার কাছে এসেছে। ভবানী ওনাকে বলছে, আপনার শেষ ইচ্ছে আমি রাখতে পেরেছি, নাটোরের সুরক্ষার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। চারিদিকে এত কিছু ঘটছে, কিন্তু আমার মন একেবারে শূন্য। আপনি কেন আমাকে এমনটা একা করে চলে গেলেন? মহারাজ বলছে, চলে যাওয়াটা একরকম বাধা ভবানী, বা ধাঁধা বলতে পারো। এবার থেকে যখনই মনে হবে যে শারীরিকভাবে আমি কেন তোমার পাশে নেই, তখনই নিজের দু চোখ বন্ধ করো আর আমাকে খুঁজে দেখার চেষ্টা করো। সেই ভালোবাসার ডাক আমি কখনোই এড়াবো না, ছুটে আসবো আর তোমার পাশে দাঁড়াবো। এরপর ভবানীর পেটে হাত রেখে তাদের সন্তানকে বলে, তোর মা তোর অনেক যত্ন করবে, আর তুইও তোর মায়ের যত্ন করিস। আমি জানি ভবানী যে তুমি ওকে সুশিক্ষায় শিক্ষিত করবে। ভবানী তখন মহারাজকে বলেন, আর সে যখন আমাকে জিজ্ঞাসা করবে যে আমার বাবা ঠাকুর কোথায়, তখন কি বলবো তাকে? মহারাজ বলেন, আমার কথা তুমি তুমি তাকে বলো, কারণ আমি জানি তোমার চেয়ে আমাকে আর কেউ ভালোভাবে চেনে না। এরপর হঠাৎ ভবানীর ঘোর কাটে। সে দেখে আশেপাশে কেউ নেই, মহারাজও নেই। তখন সে নিজের পেটে হাত রেখে বলে, তুমি তাড়াতাড়ি চলে এসো। তুমি এলে আমি তোমাকে এক রাজা আর এক সাধারণ জমিদার বাড়ির মেয়ের গল্প শোনাবো। এরপর দেখা যাচ্ছে ভবানী রাতের বেলায় মহলের বাইরে বেরিয়ে সেই নদীর পাড়ে আসে, আর এখানেই বিয়ের সাজে মহারাজের সাথে যে সময়গুলো সে কাটিয়েছিল সেটার কথা ভাবতে থাকে। ভবানী বলছে, সেদিনের পরিবেশটা আমার কেন ভালো লেগেছিল সেটা বুঝতে পারছি, কারণ সেদিন মহারাজ আপনি আমার পাশে ছিলেন। ওদিকে মহলে বিষ্ণুরাম ভাবছে, একটা সাধারণ বাড়ির মেয়ে হয়ে ভবানী গোটা নাটোরের সমর্থন পেয়ে যাবে, এটা কিছুতেই হতে পারে না। আর আমরা যারা রাজপরিবারের বংশধর, তাদের কোনো মূল্যই নেই। এত বছর ধরে নাটোরের এত সেবা করেছি, তার এই প্রতিদান পাচ্ছি। আজকে সবাই ভবানীকে নিয়ে জয়ধ্বনি দিচ্ছে, কালকে ওর সন্তানের নামে জয়ধ্বনি দেবে। আগুন জ্বলছে আমার মাথায়। একবার যদি এই সিংহাসন হাতে পাই, তাহলে আজ যারা ভবানীর হয়ে কথা বলছে তাদের আমি নিজের হাতে শেষ করে দেব। এ বলে রেগে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। নেত্যকারী তখন ওনাকে এসে বাধা দেয় আর বলছে, এখন শান্ত হন। বিষ্ণুরাম এত রাতে তাকে বিষ্ণুরাম আর কি এত রাতেই দেবীপ্রসাদের কাছে যাবে, গিয়ে সবটা জানাবে ঠিক করে। নেত্যকালী এত রাত্রে যেতে বারণ করছে, তবুও বিষ্ণুরাম কোনো বারণ না মেনে বেরিয়ে যায়। নেত্যকালী তখন বিষ্ণুরাম আর দেবীপ্রসাদকে কেউ যাতে না দেখে ফেলে সেটার ভয় করতে থাকে। ওদিকে ভবানী তো মহলের বাইরেই আছে, আর বিষ্ণুরাম মুখে চাদর ঢেকে পাইকের সাথে সেখান দিয়ে পাশ করছে। তখন বিষ্ণুরাম পাইককে মশালটা নেভাতে বলে, আর যাতে তাদেরকে কেউ দেখে না ফেলে। কিন্তু তার আগেই ভবানী সেই মশালের আগুনটা দেখে ফেলে, আর তার হঠাৎ সেটা নিভে যেতে দেখে সন্দেহ করে, তাহলে কি কেউ সেখানে ছিল? তারপর ভাবে, এত রাতে মহল থেকে কেই বা বেরোতে পারে? এরপর মশালের ছায়াও কিন্তু মাটিতে পড়ে থাকতে দেখে। তখন বুঝে যায় তাহলে এই সন্দেহই ঠিক, আর মনে মনে ভাবতে থাকে, এত রাতে মহল থেকে বেরিয়ে কে বা কোথায় যেতে পারে, এটা তাকে দেখতে হবে, এমনটা মনে মনে ভাবছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। বিস্তারিত দেখতে তো অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।